আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। রাজনৈতিক মামলাগুলোর দ্রুত সমাধানে ডিসিদের নেতৃত্বে কমিটি, সংসদে আইনমন্ত্রী 5 বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ। আবার উন্মুক্ত হল মালয়েশিয়ার শ্রমবাজার, শিগগিরই জাপান, দক্ষিণ কোরিয়া, মরিশাসের সুখবর জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস, ডিজিটাল জালিয়াতি ঠেকাতে সংসদে বিল পাস, হতে পারে সাজা 5 বছরের জেল সহ জরিমানা। ভারী বৃষ্টিতে পাহাড় ও দেয়াল ধসে নিহত 2, চট্টগ্রামে হাঁটু পানি, আটকা শতাধিক পর্যটক, বান্দরবানে ভ্রমণ নিষেধ, 17 নদী বন্দরের সতর্কতা। এবং কোয়ার্টার ফাইনালে ওঠার যুদ্ধে লড়ছে মেসি বনাম সালাহ, মধ্যরাতে সুইজারল্যান্ডের বিপক্ষে কলম্বিয়া। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যে রাজনৈতিক মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয়নি সেগুলো দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে বাগেরহাট 4 আসনের সংসদ সদস্য আব্দুল আলিমের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, 5 বছরের বেশি পুরনো মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় বেশিরভাগ চৌকি আদালত বেহাল দশায় রয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, চৌকি আদালতের কার্যক্রম পর্যায়ক্রমে বাড়ানো হবে। মোহাম্মদ মুবাশশির আলম ভূঁইয়া, কুমিল্লা 10। মন্ত্রী 3 পৃষ্ঠাব্যাপী দীর্ঘ উত্তর, আপনি চাইলে এটাকে। যে রাজনৈতিক মামলাগুলো এখনো প্রত্যাহার হয়নি, ইতিমধ্যে সেই মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি হয়েছে। সেই কমিটির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইনমন্ত্রীর নেতৃত্বে আরেকটি কমিটি হয়েছে। সেই কমিটির কাছে আসলে আমরা সেটা যাচাই বাছাই করে প্রত্যাহারের জন্য যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করছি এবং করব। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, মরিশাস, ওমান ও সৌদি আরবের শ্রমবাজারও পর্যায়ক্রমে উন্মুক্ত হবে। দুপুরে সিলেট সার্কিট হাউসে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রস্টেনসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে সার্কিট হাউসে মন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। সব জায়গায় আমাদের শ্রমবাজার খুলে যাবে ইনশাল্লাহ, খুলে গেছে অলরেডি, মালয়েশিয়া গতকালকে খুলে গেছে। হ্যাঁ, তো এখন আমাদের শ্রমবাজারে আমাদের মিডল ইস্টে আমাদের জাপান, আমাদের কোরিয়া, আমাদের মরিশাস, আমাদের ওমান, সৌদি আরব। পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁস সহ খাতা মূল্যায়নে অনিয়ম ঠেকাতে সংশোধিত পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2026 পাশ হয়েছে। সন্ধ্যায় সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাশ হয়। এর ফলে এখন থেকে পরীক্ষার ফলাফলে ডিজিটাল ম্যানিপুলেশন করা হলে 5 বছরের কারাদণ্ড সহ জরিমানার মুখেও পড়তে হবে। মন্ত্রী জানান, ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষা সংক্রান্ত অপরাধ বৃদ্ধি পাওয়ায় 1980 সালের আইনটিকে সংশোধন করে আরও কার্যকর করা হলো। এছাড়া বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 সংসদে গৃহীত হয়েছে। এর মাধ্যমে বাতিল হয়েছে কার্যকর না হওয়া 2001 সালের বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনটি। সেই সময়ে এই আইনটি তিনি করেছিলেন। সময়ের অনেক দিন গড়িয়ে যাওয়ার কারণে এই আইনটি এখন স্থবির হয়ে দাঁড়িয়েছে বিধায় আমরা এই আইনটি পুনরায় এনেছি। পঞ্চদশ সংশোধনীর মতো অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সংবিধানের চরিত্র পরিবর্তন করা হয়েছে বলে মন্তব্য করেছেন সূচনার আইনজীবী শরীফ ভূঁইয়া। আর জামায়াতের আইনজীবী শিশির মনির বলেছেন, রাষ্ট্রের এই ধরনের নীতিগত সিদ্ধান্ত আদালতের নেওয়া উচিত নয়, সংসদে নেবে। মঙ্গলবার পঞ্চদশ সংশোধনীর আপিল শুনানিতে এসব কথা তুলে ধরেন তারা। কাল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানি করবে রাষ্ট্রপক্ষ। জিএম মাহমুদের রিপোর্ট।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেয়া সহ বেশ কিছু বিষয়ে সংশোধনী এনে 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের ৫ম সংশোধনী। অন্তর্বর্তী সরকারের সময় এ সংশোধনী বাতিল চেয়ে করা দুটি রিটের রায়ে কয়েকটি বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্ট। এতে তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাওয়ায় এর বিরুদ্ধে বিএনপি, জামায়াত ও সুজন সহ কয়েকটি পক্ষ পৃথক আপিল করে। মঙ্গলবার দ্বিতীয় দিনে শুনানি শেষ করে সুজন ও জামায়াত। এ সময় সুজনের আইনজীবী বলেন, এর উদ্দেশ্য ছিল সংবিধান ধ্বংস করা। এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের চরিত্র পরিবর্তন করা হয়েছে। সর্বোচ্চ আদালত হিসাবে তাদের একটা সুস্পষ্ট এখানে অবস্থান নেওয়া উচিত জনগণের পক্ষে যে এই ধরনের সংশোধনী অসাংবিধানিক, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের সংশোধনী করা না হয়। অন্যদিকে এ সংশোধনী আংশিক বাতিল চান জামায়াতের আইনজীবী। জানান, এ ধরনের নীতিগত সিদ্ধান্ত আদালতের নেওয়া উচিত নয়। তত্ত্বাবধায়ক সরকার যদি না থাকে তাহলে ডেমোক্রেসি থাকে না। ডেমোক্রেসি না থাকলে সংবিধান, রাষ্ট্র, প্রতিযোগিতা সব কিছু ব্যাহত হয়। এই জন্য আমরা বলেছি যে সমস্ত বিষয় বেসিক স্ট্রাকচারের সঙ্গে সাংঘর্ষিক সেগুলোর ব্যাপারে উচ্চ আদালত যেন তার রায় প্রদান করেন, কিন্তু যেগুলো ব্যাপারে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন নাই, বরং রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার, সেগুলো যেন পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া হয়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চে বুধবার এ বিষয়ে শুনানি করবে রাষ্ট্রপক্ষ। জিএম মাহমুদ, RTV, ঢাকা। ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা জোহরা। দুপুরে সচিবালয়ের প্রধানমন্ত্রীর দপ্তরে ক্যান্সারে আক্রান্ত সন্তান মাহমুদুল্লাহ বিন জিসানকে সঙ্গে নিয়ে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। একই সঙ্গে মা ফাতেমা জোহরাকে চাকরির আশ্বাস দেন। 2024 সালের 5 আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর ঠিক 2 সপ্তাহ পর জানতে পারেন তার ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান ক্যান্সারে আক্রান্ত। এর 7 মাস পর স্বামীকেও হারান তিনি। 15 বছর পর পর জাতীয় পরিচয়পত্র নবায়ন করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশন সচিব আক্তার আহমেদ জানালেন, 15 থেকে 20 বছরে মানুষের পেশা, বৈবাহিক অবস্থা, ঠিকানা পরিবর্তন হয়, চেহারায়ও পরিবর্তন আসে, তাই এটি নবায়ন করা জরুরি হয়ে পড়েছে। সাধারণ মানুষ বলছে, নির্বাচন কমিশনের এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। সে সঙ্গে NID সংশোধন প্রক্রিয়া আরও সহজ করার দাবি জানালেন তারা। আতিকা রহমানের রিপোর্ট। 2008 সাল থেকে বায়োমেট্রিক পদ্ধতি ও ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্র চালু করা হয়। গত 18 বছরে NID সংশোধনের সুযোগ থাকলেও নবায়ন করার ব্যবস্থা ছিল না। এবার জাতীয় পরিচয়পত্রের মেয়াদ 15 বছর পূর্ণ হলে নবায়ন বাধ্যতামূলক করার কথা ভাবছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানালেন, নবায়নের ক্ষেত্রে পেশা, বৈবাহিক অবস্থা পরিবর্তন করার সুযোগ থাকবে। 15 বছরে চেহারা ও আঙ্গুলের ছাপে পরিবর্তন আসে, তাই সেগুলোও নবায়ন করা যাবে। আপনি নবায়নটা করবেন, আপনি ওভার দ্য পিরিয়ড অফ টাইম আপনার ছবির পরিবর্তন হতে পারে, বায়োমেট্রিক্সের পরিবর্তন হতে, আঙুলের ছাপের পরিবর্তন হতে পারে। NID কার্ডের নাম্বার চেঞ্জ হবে না। যখন NID করেছে তখন ছাত্র ছিল, এখন সে একজন চাকরিজীবী, তাহলে এখন পেশাতেও পরিবর্তন হবে। ছবিগুলো তোলা হয়েছে 7, 8, 9 ওয়েবক্যাম দিয়ে করা হয়েছে। আমরা DSLR দিয়ে আমরা ছবি তুলি, এখন ছবিগুলো অনেক বেশি কম্পোজড। তো এই জায়গাগুলোকেই আমরা নবায়ন বলছি। তবে নিজের নাম, বাবা মায়ের নাম, জন্ম তারিখের মতো গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন করা যাবে না। আমি কি সংশোধন চাচ্ছি? আমি বলছি আমার নাম সম্পূর্ণ একটা নতুন নাম দিতে চাচ্ছি। কেন? তাহলে আগেরটা ভুল না পরেরটা ভুল? যে জন্ম তারিখ চাওয়া হচ্ছে সেই তারিখে দেখা যাচ্ছে যে নিবন্ধন করেছেন ওনার 10 বছর বয়সে। নিবন্ধন যদি 10 বছর বয়সে একজন করে থেকে থাকে, তাহলে সেটা তো আইনগতভাবে অপরাধ। এই ধরনের ঘটনাগুলো অহরহ হচ্ছে। পুরো ডেটা চেঞ্জ করার কোনো সুযোগই নেই। NID সংশোধন করতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই, তাই তথ্য হালনাগাদের সুযোগ সময়োপযোগী পদক্ষেপ বলে মনে করছেন সাধারণ মানুষ। ভবিষ্যতে তারা চাকরি পেলে অথবা বিয়ে শাদী করলে তাদেরকে এগুলো পরিবর্তন করা দরকার। দেশের বাইরে যেতে গেলেও তাদেরকে পরিবর্তন করা দরকার। তো আমি মনে করি এটা ভালো উদ্যোগ। একসময় হয়তো দিয়েছে আমি বেকার, এখন আমি চাকরি করি, পরিবর্তনের কিছু একটা ছোঁয়া লাগে, তাহলে এটার পরিবর্তন সবার মাঝেই আসবে। 5 বছরের ভিতরে একটা বিগ পরিবর্তন দেখা যায়, সেখানে 15 বছরে তো অনেক পরিবর্তন হয়। তা আপডেট থাকলে এই তথ্যগুলো সরকারের জন্যও ভালো।
জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রক্রিয়া সহজীকরণ এবং দ্রুতগতি করার ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন নাগরিকরা। আতিকা রহমান, RTV, ঢাকা। সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের 2 নেতাকর্মীকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালতে হাজির করে আসামিদের 7 দিনের রিমান্ড আবেদন করলে এই আদেশ দেওয়া হয়। এর আগে গেল রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জানিয়েছেন, এনসিপির সমাবেশে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। বিস্তারিত শাকিবুর রহমানের রিপোর্টে। গেল রাতে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি পদযাত্রা পরবর্তী সমাবেশে হামলা হয়। এতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 4 জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে অভিযান চালিয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে মোহাম্মদ নুরুল ইসলাম ও সাভার পৌর এলাকার আনন্দপুর থেকে মোহাম্মদ সজীবকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানিয়েছে তাদের একজন নিষিদ্ধ যুবলীগ ও একজন নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এই ঘটনার পরপরই আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক ওই দিন রাতেই সাভার মডেল থানাধীন আনন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে 2 জন সন্দিগ্ধ ব্যক্তিকে গ্রেপ্তার করি এবং তাদেরকে আমরা সাভার মডেল থানায় হস্তান্তর করি। সচিবালয়ে ব্রিফিং এ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, জড়িত সবাইকেই আইনের আওতায় আনা হবে। ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এটার প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে প্রতিবাদ জানানো না, সরকারের প্রধান কাজ হচ্ছে যারা এটার সাথে জড়িত সেই তদন্ত করা, তাদেরকে ধরা। এছাড়াও ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা জেলা পুলিশ। শাকিবুর রহমান, RTV, ঢাকা। বিএনপি দেশে কোটি মানুষের কর্মসংস্থানের কথা বললেও বাজেটে তার রূপরেখা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে টাঙ্গাইলের সখীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত জুলাই পদযাত্রায় এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, একটি দল একনায়কতন্ত্র কায়েম করতে গিয়ে হেলিকপ্টারে করে দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। বিএনপিও এখন একদলীয় শাসনের পথে হাঁটছে। হামলা ও ভয় দেখিয়ে তাদের কার্যক্রম সংকুচিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। কর্মসংস্থান 4 মাস গিয়েছে, কয়টা কর্মসংস্থান তৈরি হয়েছে? একটাও কর্মসংস্থান তৈরি হয় নাই। যে বাজেট দিয়েছে সেই বাজেটে কোনো কর্মসংস্থানের রূপরেখা পর্যন্ত নাই। আমরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দেয় নাই। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে চলছে ভারী বর্ষণ। রেকর্ড বৃষ্টিপাতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরী। দেয়াল ধসে জেলার রহমাননগরে একজনের মৃত্যু হয়েছে। পাহাড় ধসে রাঙামাটিতে নিহত হয়েছেন একজন। এদিকে রেল লাইনে পানি জমায় 8 ঘন্টা আটকে থেকে চট্টগ্রাম রেল স্টেশনে ফিরে গেছে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস। বৈরী আবহাওয়ায় বান্দরবানের থানচিতে আটকা পড়েছেন শতাধিক পর্যটক। আগামী 10 জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে দেশজুড়ে চলছে ভারী বৃষ্টিপাত। চট্টগ্রাম নগরীর রহমান নগরে দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকা। পাহাড় ধসে রাঙামাটিতে নিহত হয়েছেন একজন। পাহাড়ে যারা বসবাস করছে, আমাদের যে জনগোষ্ঠী আছে, তাদের দ্রুত আমরা সরিয়ে নিচ্ছি। অবিরাম বর্ষণ আর পাহাড়ি ঢলে ফুঁসে উঠেছে বান্দরবনের সাঙ্গু নদী। তীব্র স্রোতের কারণে প্রমত্তা রূপ নিয়েছে নদীর পানি। ফলে দুর্গম থানচির তিন্দু, রেমাক্রি ও নাফাকুম এলাকায় অন্তত শতাধিক পর্যটক আটকে পড়েছেন। পর্যটকদের নিরাপত্তায় 10 জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। উপজেলা প্রশাসন পরিষদ তারা প্রস্তুত আছে, ইউনিয়ন পরিষদ প্রস্তুত আছে, ফায়ার সার্ভিস অলরেডি মাঠে কাজ। দুর্যোগের এই চিত্র উপকূলীয় জেলাগুলোতেও। ভোলা ও ঝালকাঠিতে 3 দিনের টানা ঝড় বৃষ্টিতে বিষখালী ও সুগন্ধা নদীর পানি স্বাভাবিকের চেয়ে 2 ফুট উপর দিয়ে বইছে। এতে তলিয়ে গেছে শত শত হেক্টর আউশ ও আমন ধানের ক্ষেত। কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। খুবই কষ্টে আছি আমরা বর্তমানে। তবে উপকূলের বাকি অংশের তুলনায় কিছুটা স্বস্তি ফিরেছে বরিশালে। 3 দিন বন্ধ থাকার পর আবহাওয়া কিছুটা উন্নত হওয়ায় অভ্যন্তরীণ রুটে পুনরায় শুরু হয়েছে লঞ্চ চলাচল।
আব্দুল হামিদ, RTV। দর্শক, এই বিষয়ে জানাতে মিরপুর সিটি ক্লাব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, মিরপুর সিটি ক্লাবে দর্শকদের উন্মাদনা কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ। ম্যাচের ফলাফল তো নিশ্চয়ই এর মধ্যেই আপনি জানিয়ে দিয়েছেন দর্শকদের, যারা টিভি সেটের সামনে আছেন এবং যারা টিভি সেটের সামনে নেই, যারা কিনা এই বৃষ্টি এবং কাদা উপেক্ষা করে ম্যাচ দেখতে এসছেন, তাদের একাংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি মিরপুর সিটি ক্লাব থেকে। একটু দেখাই, যদি হচ্ছে কি মিরপুর সিটি ক্লাবের লোকারণ্য, এখানে প্রতিটি ম্যাচ দেখানো হচ্ছে এবং আজকে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টি জায়গায় মোটামুটিভাবে হচ্ছে কি খেলা দেখানো হচ্ছে না, সেহেতু এই জায়গায় একটু চাপটা একটু বেশি। তো সবকিছু মিলিয়ে একটা বড় একটা দর্শকের অংশ কিন্তু যারা ওখানে যেতে পারেনি তারা এখানে চলে এসছেন। আর এখানে মাঠে প্রচুর কাদা, সেই কাদা উপেক্ষা করে কয়েকশো মানুষ, কয়েক হাজার খানেক মানুষের উপরে হবে, তারা এখানে এসছেন। আরেকটি বিষয়, এখানে এক ধরনের মেলা বসে গেছে, ফুটবল উন্মাদনার যে জায়গা, যেটা ব্রাজিল চলে যাওয়ার পরে আর্জেন্টিনাকে নিয়ে এক ধরনের উন্মাদনা, সেই উন্মাদনার পুরোটা অংশ এই মুহূর্তে সিটি ক্লাবে। তো সবকিছু মিলিয়ে একটা দারুণ উন্মাদনা, উচ্ছ্বাস। যদিও 1-0 গোলে পিছিয়ে আছে আর্জেন্টিনা, এখানে 95% দর্শকই মোটামুটি বলা যায় যে আর্জেন্টিনার সমর্থক। তো দিন শেষে আর্জেন্টিনা যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে তো ফুটবলের উন্মাদনা বাংলাদেশের টিকে থাকবে। যদি না জিততে পারে তাহলে কিন্তু দর্শকদের সঙ্গে কথা বলেছি, সেই উন্মাদনায় নিশ্চিতভাবে একটা ভাটা পড়তে যাচ্ছে। তো ফুটবলের এই উন্মাদনা সারা বছর চলুক, 4 বছর পর না হয়ে সারা বছর থাকুক, এটাই কিন্তু এখানকার মানুষজন প্রত্যাশা করছেন। আর এখানে একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ আছে যে কোনো প্রকার উচ্ছৃঙ্খলা এবং হচ্ছে গিয়ে আতশবাজি ফোটানো হচ্ছে, কিন্তু সেটাকে আসলে একটা নিয়মের মধ্যে রেখে করা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এখানে নিয়োজিত আছে। এই ছিল আমার কাছে মিরপুর সিটি ক্লাব থেকে বিশ্বকাপের দর্শকদের উন্মাদনা নিয়ে সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম আগামী 6 মাসের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে লালমনিরহাট 2 আসনের সংসদ রকুন উদ্দিন বাবুলের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এই সময় গাজীপুর 4 আসনের সংসদ সালাউদ্দিন আইয়ুবের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিগত 17 বছরে দেশের বিভিন্ন নদী ও খাল দখল করা হয়েছিল। আইনি প্রক্রিয়া মেনে সেগুলো দ্রুত উদ্ধারের চেষ্টা করা হবে। তিস্তা অববাহিকা, যেটি আমাদের উত্তরবঙ্গের জন্য দীর্ঘদিনের একটা স্বপ্ন, আমরা আশা করছি যে আগামী 6 মাসের মধ্যে আমাদের এই কার্যক্রম সমাপ্ত হবে এবং ওই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের স্বপ্ন তা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য সম্পূর্ণরূপে উদ্যোগ গ্রহণ করব। নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে ইঞ্জিন চালিত সব সেচ পাম্পকে সৌর বিদ্যুতের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। বিকেলে জাতীয় সংসদে কুমিল্লা 9 আসনের সংসদ আবুল কালামের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মাছের বংশরক্ষায় নিষিদ্ধ চীনা জাল বন্ধে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সমুদ্র থেকে মিঠা পানি পর্যন্ত মাছের অভয়ারণ্য করা হবে। এছাড়া জনগণের দ্বারা নির্বাচিত বলেই এমপিরা জনগণের চিন্তা করছে মন্তব্য করে তিনি বলেন, উন্মুক্ত জলাশয়ে কোনো অবস্থাতেই ইজারা দিতে দেওয়া হবে না। যাদের শুধু পেশা জেলে, তাদেরকে আমরা অন্য সময়ে যখন মাছ ধরার সুযোগ থাকবে না, ওই সময়গুলি খাদ্য সহায়তা থেকে শুরু করে নিজে স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য আরো কিছু প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। হাজারীবাগ থেকে হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের প্রক্রিয়া অত্যন্ত দুর্বল থাকায় চামড়ার দামে বিরূপ প্রভাব পড়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে জাতীয় সংসদে চট্টগ্রাম 15 আসনের সংসদ শাহজাহান খানের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, চামড়া শিল্পের উন্নয়নে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং সনদ প্রয়োজন, আর সেটি পেতে ট্যানারি শিল্পের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা দ্রুতই 25,000 ঘনফুটে নেওয়া হবে। এই সময় ক্ষতিগ্রস্ত ট্যানারিগুলোকে প্রয়োজনীয় সহায়তা করা হবে জানিয়ে তিনি বলেন, চামড়া শিল্পকে $10 লাখ বিলিয়ন বেশিতে নেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। শিফট করার সিদ্ধান্তটা ভালো ছিল মাননীয় স্পিকার, কিন্তু যে উপায়ে শিফটিংটা হয়েছে এই ব্যবস্থাপনাটা ছিল একেবারে পুয়ার। ওইখানে যাওয়ার পরে বেশিরভাগ ট্যানারি
দম হারিয়ে ফেলে, তারা নতুনভাবে শুরু করতে পারেনি। আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে পরিশোধনের মেইন ওনার্সটা থাকবে, রেসপন্সিবিলিটিটা থাকবে আমাদের দুইটা সেন্ট্রাল ইটিপির উপরে, কিন্তু একটা সার্টেন সাইজের উপরের যতগুলি ট্যানারি তাদের জন্য আমরা ম্যান্ডেটরি করে দেব, তারা ইন্ডিভিজুয়াল ইটিপি করবে। পবিত্র কোম নগরীর জামকারান মসজিদে লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা পড়ানোর সময় কান্নায় ভেঙে পড়েন ইমাম আয়াতুল্লাহ জাওয়াদি আমলি। এরপর বুধবার ইরাক হয়ে আগামী বৃহস্পতিবার জন্ম শহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন এই নেতা। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। পবিত্র শহর কোমের জামকারান মসজিদে লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় জানাজা। ইমাম আয়াতুল্লাহ জাওয়াদি আমলির জানাজা পড়ানোর সময় কান্নায় ভেঙে পড়লে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে সকাল থেকে মসজিদের ভেতর ও বাইরের কয়েক মাইল এলাকা জুড়ে লাখ লাখ শোকার্ত মানুষ সমবেত হন। সেখানে শীর্ষ ধর্মীয় নেতারা উপস্থিত হয়ে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। পরিকল্পনা অনুযায়ী বুধবার খামেনির কফিন নিয়ে যাওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকে। দেশটির পবিত্র নাজাফ ও কারবালা শহরে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় রীতিনীতি মেনে বিশেষ শোক শোভাযাত্রা ও জানাজা অনুষ্ঠিত হবে। খামেনির আগমন উপলক্ষে ইরাকের কয়েকটি প্রদেশে ইতিমধ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ইরাকের মাজার জিয়ারত শেষে বৃহস্পতিবার মরদেহ ফিরিয়ে আনা হবে তার জন্মশহর মাশহাদে। এদিকে শোকাবহের মধ্যে লেবাননের নাবাতি আল ফাউকায় বিমান ও গাজায় আল শিফা হাসপাতালের বাইরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 2 জন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এ দাফন প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে, তাই যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সংঘাত রুখতে তেহরান সহ সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষ সামরিক মহড়া ও জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজহার স্বপ্নিল, RTV। সিরিয়ার রাজধানী দামেস্কে 2টি শক্তিশালী বোমা বিস্ফোরণে 4 পুলিশ সদস্য সহ কমপক্ষে 18 জন আহত হয়েছে। মঙ্গলবার সিরিয়ার সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর হোটেল থেকে মাত্র 125 মিটার দূরে এই হামলার ঘটনা ঘটে। তবে ম্যাক্রো সম্পূর্ণ নিরাপদ আছেন এবং পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন। নিরাপত্তা বাহিনী জানায় একটি পার্ক করা গাড়ি ও একটি ময়লার পাত্রে বোমা 2টি রাখা ছিল। নিষ্ক্রিয় করার সময় এগুলো বিস্ফোরিত হয়। সাম্প্রতিক সময়ে আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় এটি বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ। এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনার তদন্ত শুরু করেছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। HLH নামক বিরল রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান। দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে দিল্লির একটি হাসপাতালে আজ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 38 বছর। চলতি বছরের জানুয়ারি মাসে চিকিৎসার জন্য শাপুরকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। 2009 সালে আফগানিস্তানের হয়ে অভিষেক হয় তার। সব মিলিয়ে আফগানিস্তানের হয়ে 44টি ওয়ানডে এবং 36টি T20 ম্যাচ খেলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সংখ্যা 80টি। জাদরানের মৃত্যুতে এক বিবৃতিতে শোক জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।